পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। রোববার পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে বেনজির আহমেদ দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন। দুপুরের পরে যে খবরটা বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের প্রধান ইংরেজি দৈনিক ডেইলি স্টার যেটা প্রথমবারের মতো সামনে এনেছে, সেই খবরটা আওয়ামী রাজনীতিতে একটা বড় ধাক্কা, আওয়ামী শিবিরে একটা বড় ধাক্কা লাগার মতো খবরই এসেছে। খবরটা আওয়ামী লীগের আমলে প্রচণ্ড প্রতাপশালী সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কিভাবে করা হলো, মানে এই কর্মকাণ্ডটা কতদিন ধরে চলছিল, বিএনপি সরকার মুখে খুব বেশি কথা বলছে না, গোপনে গোপনে তারা যে অনেক কিছু করছে, এই গ্রেপ্তারটা সেটাই প্রমাণ করে। এক সময় তার নাম শুনলে কেঁপে উঠত রাজনৈতিক অঙ্গন, পুলিশ, র্যাব, প্রশাসন, এমনকি বিরোধী দলগুলোর কাছেও তিনি ছিলেন এক প্রভাবশালী ও আলোচিত চরিত্র। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সেই বেনজির আহমেদই আজ আন্তর্জাতিক আইনের জালে। কিন্তু কে বেনজির আহমেদ, কিভাবে তিনি হয়ে উঠেছিলেন দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা, কেন তাকে ঘিরে এত বিতর্ক? এসব প্রশ্নের উত্তর খুঁজতে চাইলে এই বিশ্লেষণ আপনার জন্যই। দর্শক, দেশ ছেড়ে পালানোর প্রায় 2 বছর পর দুবাইয়ে গ্রেফতার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। গত 12 জন গ্রেফতার হলেও পুলিশ সদর দফতরের সূত্রে এই খবর দেশের প্রথম সারির গণমাধ্যম ডেইলি স্টার 14 জুন প্রকাশ করে। এর আগে বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করে দুদক। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ। প্রায় 1 মাস ধরে পুলিশের সমস্যা নিয়ে উত্তপ্ত হয়ে আছে দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সম্পর্ক। ধারণা করা হয়েছিল দিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফ এর 4 দিনের বৈঠকে এই সমস্যার একটা শুরু হওয়া হবে, কিন্তু ভেতরের খবর হলো বৈঠকে সমঝোতা তো দূরের কথা, দুই পক্ষের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। এমনকি ইতিহাসে প্রথমবারের মতো এবারের শীর্ষ বৈঠক শেষে প্রথাগত যৌথ সংবাদ সম্মেলন করেনি কোনো পক্ষ। দর্শক, একটি বড় খবর ইতিমধ্যে আপনারা জেনেছেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে আটক হয়েছেন। এটি আনুষ্ঠানিকভাবে ইন্টারপোল জানিয়েছে এবং এই মুহূর্তে যেই ব্রেকিং খবর তাতে বলা হচ্ছে যে দুবাইয়ে বেনজির আহমেদ গ্রেপ্তার। 30 দিনের মধ্যে মামলার নথি চেয়েছে দুবাই পুলিশ এবং একই সঙ্গে বেনজির আহমেদকে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের বড় সাফল্য, কারণ দুদকের মামলার প্রেক্ষিতে ইন্টারপোল আইনি সহায়তা চেয়েছিল এবং ইন্টারপোলের সহযোগিতায় গ্রেপ্তার। প্রথমেই যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেই ক্লিপগুলোর সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। এক সময় তার নাম শুনলে কেঁপে উঠত রাজনৈতিক অঙ্গন, পুলিশ, র্যাব, প্রশাসন, এমনকি বিরোধী দলগুলোর কাছেও তিনি ছিলেন এক প্রভাবশালী ও আলোচিত চরিত্র। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সেই বেনজির আহমেদই আজ আন্তর্জাতিক আইনের জালে। কিন্তু কে বেনজির আহমেদ, কিভাবে তিনি হয়ে উঠেছিলেন দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা, কেন তাকে ঘিরে এত বিতর্ক? এসব প্রশ্নের উত্তর খুঁজতে চাইলে এই বিশ্লেষণ আপনার জন্যই। দর্শক, দেশ ছেড়ে পালানোর প্রায় 2 বছর পর দুবাইয়ে গ্রেফতার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। গত 12 জন গ্রেফতার হলেও পুলিশ সদর দফতরের সূত্রে এই খবর দেশের প্রথম সারির গণমাধ্যম ডেইলি স্টার 14 জুন প্রকাশ করে। এর আগে বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করে দুদক। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়। দর্শক, 1988 সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন বেনজির আহমেদ। দীর্ঘ চাকরি জীবনে তিনি একে একে দায়িত্ব পালন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের মহাপরিচালক এবং পরে পুলিশের সর্বোচ্চ পদ আইজিপি হিসেবে। বাংলাদেশের ইতিহাসে খুব কম পুলিশ কর্মকর্তাই এত দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ছিলেন। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে পরিচালিত অভিযানের সময় তিনি ছিলেন ডিএমপি কমিশনার। ওই অভিযান ছিল তার কর্মজীবনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি। সরকার বলেছিল আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অভিযান চালানো হয়েছে,
অন্যদিকে বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো তখন নানা প্রশ্ন তুলেছিল। এই ঘটনার পর থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ আলোচনায় উঠে আসতে থাকে বেনজির আহমেদের নাম। 2014 সালের নির্বাচনকে কেন্দ্র করেও পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মসূচি ঠেকাতে তার কার্যালয়ের সামনে বালু ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনা তখন ব্যাপক আলোচিত হয়েছিল। বিরোধী দলগুলো অভিযোগ করেছিল প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী। 2015 সালে র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেনজির আহমেদের প্রভাব আরও বাড়ে। মাদক বিরোধী অভিযান, জঙ্গিবাদ দমন এবং বিভিন্ন আলোচিত অপারেশনের মাধ্যমে তিনি সরকারের আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিত পান। তবে একই সঙ্গে র্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও বাড়তে থাকে। বেনজির আহমেদ এসব অভিযোগকে বারবার প্রচার বলে উড়িয়ে দেন। তিনি বলেছিলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে অনেকেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিচ্ছেন। কিন্তু 2021 সালে আসে বড় ধাক্কা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র, র্যাব এবং এর কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই তালিকায় ছিলেন বেনজির আহমেদও। এই নিষেধাজ্ঞা দেশ বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়, কারণ তখন তিনি ছিলেন দেশের পুলিশ প্রধান। এরপরও ক্ষমতার কেন্দ্র থেকে সরে যাননি তিনি, কিন্তু অবসরের কিছুদিন পর থেকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করে। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে একের পর এক বেরিয়ে আসে সম্পদের তথ্য। আদালতের নির্দেশে তার এবং পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল সম্পদ জব্দ করা হয়। তদন্ত উঠে আসে গুলশানের একাধিক ফ্ল্যাট, শত শত বিঘা জমি, ডজনের বেশি ব্যাংক হিসাব, শেয়ার, ব্যবসায়িক বিনিয়োগ এবং কোটি কোটি টাকার সম্পদের তথ্য। এসব সম্পত্তির উৎস নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। দর্শক, 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের আগেই দেশ ছাড়েন বেনজির আহমেদ। এরপর সিঙ্গাপুর ও দুবাই অবস্থানের খবর আসে। বাংলাদেশে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচার সহ একাধিক অভিযোগের তদন্ত চলতে থাকে। এক পর্যায়ে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ। সবশেষে দুবাই থেকে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতারের খবর সামনে আসে। 12 জন বাংলাদেশ কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে বলে একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যদিও এখনো সংযুক্ত আরব আমিরাত কিংবা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। দর্শক, ক্ষমতা, প্রভাব, বিতর্ক, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, দুর্নীতির অভিযোগ এবং শেষ পর্যন্ত আইনের মুখোমুখি হওয়ার এক দীর্ঘ অধ্যায়। যে ব্যক্তি একসময় দেশের সবচেয়ে শক্তিশালী আইন শৃঙ্খলা কর্মকর্তাদের একজন ছিলেন, আজ তিনি নিজে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার কেন্দ্রে। এখন প্রশ্ন একটাই, দুবাই গ্রেফতারের পর কি তাকে দেশে ফিরিয়ে আনা হবে, নাকি সামনে অপেক্ষা করছে দীর্ঘ আন্তর্জাতিক আইনি লড়াই? আর সেই লড়াইয়ের ফলাফল হয়তো নির্ধারণ করবে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত পুলিশ কর্মকর্তার। দুপুরের পরে যে খবরটা বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের প্রধান ইংরেজি দৈনিক ডেইলি স্টার যেটা প্রথমবারের মতো সামনে এনেছে, সেই খবরটা আওয়ামী রাজনীতিতে একটা বড় ধাক্কা, আওয়ামী শিবিরে একটা বড় ধাক্কা লাগার মতো খবরই এসেছে। খবরটা আওয়ামী লীগের আমলে প্রচণ্ড প্রতাপশালী সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কিভাবে করা হলো, মানে এই কর্মকাণ্ডটা কতদিন ধরে চলছিল, বিএনপি সরকার মুখে খুব বেশি কথা বলছে না, গোপনে গোপনে তারা যে অনেক কিছু করছে, এই গ্রেপ্তারটা সেটাই প্রমাণ করে। এই গ্রেপ্তার আওয়ামী শিবিরে অবশ্যম্ভাবীভাবে একটা বড় আঘাত। কেন আঘাত, সেই আলোচনা যেমন করব, কিভাবে গ্রেপ্তার হলেন এই বেনজির আহমেদ এবং তার কর্মকাণ্ড নিয়ে আইজিপির পদ ছাড়ার পরে গণমাধ্যম কি কি খবর দিয়েছিল, সেগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। দর্শক, বলছিলাম বেনজির আহমেদের গ্রেপ্তারের কথা। 2001 থেকে 2006 ওই শাসন আমলের চাইতে বর্তমানে এই 3.5 মাস আগে দায়িত্ব নেওয়া বিএনপি সরকার যে অনেক বেশি স্মার্ট হয়েছে, সেটা এই ঘটনা একটা বড় প্রমাণ দিচ্ছে। তলে তলে বিএনপি সরকার ইন্টারপোলের মাধ্যমে বিভিন্ন জনের গ্রেপ্তারের যে চেষ্টা, বিভিন্ন দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের এবং আওয়ামী প্রশাসনের অনেককেই করছে বেনজির আহমেদের এই গ্রেপ্তার, সেটাই বলে। ইন্টারপোলের সাহায্যে এই গ্রেপ্তারটা নিশ্চিত করা হয়েছে। দুপুরের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের গোয়েন্দা শাখার থেকে এই তথ্য ডেইলি স্টারকে নিশ্চিত করা হয়। ডেইলি স্টার যেটা বলছে সেটা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার, তাকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরে বলা হয়েছে যে দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছিলেন, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গত 12 জুন তারা একটি চিঠি দিয়ে আমাদেরকে এই তথ্য জানিয়েছে, অর্থাৎ একদিন আগে এই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে পেরেছে ইন্টারপোলের চিঠির মাধ্যমে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ডেইলি স্টারকে বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। দুবাইয়ে দুদকের একটি মামলায় ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সংসদ অধিবেশনেও সালাউদ্দিন আহমেদ এই তথ্য দিয়েছেন। আজকে সেই ব্যাপারটা নিশ্চিত করছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, দুবাইয়ে বেনজির আহমেদের গ্রেপ্তারের তথ্য সংসদে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডেইলি স্টার মানে এই খবরটা একটু সংশোধন মানে একটু বড় করেছে। প্রথম কিছুক্ষণ আগে
আগে এই ভিডিও যখন করছি তার ঘন্টাখানেক আগে এই খবরটা যখন ডেইলি স্টার প্রথম দেয় তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তারা অ্যাড করেনি এবং সংসদের তথ্য তারা অ্যাড করেনি। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং সংসদের তথ্য তারা অ্যাড করেছে। এই ঘটনা আমরা যখন দেখছি তখন ইন্টারপোলের যে রেড নোটিশ সেই কপিটাও আমাদের হাতে এসেছে। সেই কপিটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বেনজির আহমেদের ছবি সহ তার ডিটেল এবং তাকে কেন চাওয়া হয়, কিভাবে চাওয়া হয়, এই ব্যাপারগুলো সেই 2 পৃষ্ঠার রেড নোটিশে রয়েছে। এখন বেনজির আহমেদের এই গ্রেপ্তার, তিনি তো পুলিশের প্রধান ছিলেন, এই গ্রেপ্তার কেন এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আওয়ামী লীগের জন্য, মানে আওয়ামী লীগের জন্য একটা বড় ধাক্কা কেন? আওয়ামী লীগের 2024 সালের 5 আগস্টে আওয়ামী লীগের পতনের পরে অনেক গুঞ্জন, অনেক খবর শোনা যাচ্ছিল বিভিন্ন দিক থেকে যে আওয়ামী লীগের হয়ে পুলিশ প্রশাসন সহ বাংলাদেশের প্রশাসনিক জায়গায় বড় ধরনের কাজ করছেন এই বেনজির আহমেদ। কারণ তিনি পুলিশের প্রধান ছিলেন, পুলিশে তার ব্যাপক প্রভাব রয়েছে। সেই প্রভাব কাজে লাগিয়ে তিনি পুলিশ বাহিনীর ভেতরে, র্যাব সহ বিভিন্ন বাহিনীর ভেতরে মানে আওয়ামী লীগের ভাবধারা প্রচার কিংবা আওয়ামী লীগের যদি প্রয়োজন হয় তাদেরকে ব্যবহার করা, এই কর্মকাণ্ডগুলো করছিলেন, এরকম তথ্য বারবার শোনা যাচ্ছিল। নাম্বার 1। নাম্বার 2, বেনজির আহমেদ একটা টাকার কুমির। সেই টাকার কুমির যদি আওয়ামী লীগের এই রাজনৈতিক দুঃসময়ে মস্তিষ্ক দিয়ে, টাকা দিয়ে নানাভাবে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য ভূমিকা রাখতে পারেন, সেটাকে কিন্তু আওয়ামী লীগ ওয়েলকাম করার কথা, এবং সেই কাজটা তিনি করছিলেন। এরকম নানা ধরনের বক্তব্য, বিশ্লেষণ, খবরের কাগজের নিউজ, এই ব্যাপারগুলো আমরা দেখছিলাম। সুতরাং আওয়ামী লীগের জন্য একটা বড় ধাক্কা। এবং আওয়ামী লীগের জন্য আরেকটা বড় যে অ্যালার্মিং বিষয়, সেটা হচ্ছে যে ইন্টারপোলকে এক ধরনের কাজে লাগানো শুরু করেছে বাংলাদেশ সরকার। ইন্টারপোলকে যখন কাজে লাগানো শুরু করেছে তখন নিশ্চিত একটা দেশ, ভারত ছাড়া অন্যান্য দেশে যারা রয়েছেন, যে সকল দেশে ইন্টারপোল এই অ্যাকশনগুলো নিতে পারে, সেই সকল দেশে যারা রয়েছেন তাদের কপালে কিন্তু শনির দশা এখন নেমে আসবে। আমরা জানি যে দুবাইয়ে কিংবা আরব আমিরাতের কোনো একটা শহরে আওয়ামী লীগের আরও নেতা রয়েছেন। যদিও বেনজির আহমেদ তো আওয়ামী লীগের নেতা না, কিন্তু নেতার চাইতে কম কিছু না। কারণ পুলিশের প্রধান থাকা, র্যাবের প্রধান থাকা অবস্থায় তিনি গোপালগঞ্জের মানুষ, গোপালগঞ্জের প্রভাব খাটিয়ে অনেক ক্ষমতার দাপটে চলতেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। আবার বেনজির আহমেদ পুলিশের আইজিপির দায়িত্ব শেষ করার পরে গণমাধ্যমে তার বিরুদ্ধে যে সকল খবর আমরা দেখেছি, তার বিশাল সাম্রাজ্য, তার বাগানবাড়ি, তার রিসোর্ট, তার অট্টালিকা, তার মানে অগাধ সম্পদ, এই ব্যাপারগুলোতে অনুসন্ধানী রিপোর্ট একের পর এক আমরা দেখেছি কালের কণ্ঠ সহ বিভিন্ন পত্রিকায় উঠে আসা। সেই রিপোর্টগুলো তার জন্য খুব একটা সুখকর ছিল না, এবং সেই সময় থেকেই মূলত বেনজির আহমেদ মানে লোকচক্ষুর অন্তরালে ছিলেন, এবং সমালোচনাগুলো প্রচণ্ড হওয়ার কারণে তিনি দেশে থাকতে পারেননি। পরবর্তীতে সরকার পতনের পরেও আমরা তাকে বিদেশেই অবস্থান করতে দেখছিলাম। এখন এই ইন্টারপোলের গ্রেপ্তার খুব শীঘ্রই হয়তো ইন্টারপোল বাংলাদেশের কাছে তাকে হস্তান্তর করবে, এবং বাংলাদেশের কাছে বাংলাদেশ সরকার যখন তাকে পাবে তখন শেখ হাসিনা আমলের অনেক বড় একটা রাঘব বোয়ালকে তারা হাতে পেয়ে যাবে। দর্শক, আপনার কি মনে হয়, আওয়ামী লীগের রাজনীতি কি একটা বড় ধাক্কা খেলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। দর্শক, একটি বড় খবর ইতিমধ্যে আপনারা জেনেছেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে আটক হয়েছেন। এটি আনুষ্ঠানিকভাবে ইন্টারপোল জানিয়েছে, এবং এই মুহূর্তে যে ব্রেকিং খবর তাতে বলা হচ্ছে যে দুবাইয়ে বেনজির আহমেদ গ্রেপ্তার। 30 দিনের মধ্যে মামলার নথি চেয়েছে দুবাই পুলিশ, এবং একই সঙ্গে বেনজির আহমেদকে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের বড় সাফল্য। কারণ দুদকের মামলার প্রেক্ষিতে ইন্টারপোল আইনি সহায়তা চেয়েছিল, এবং ইন্টারপোলের সহযোগিতায় গ্রেপ্তার হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে খুব তাড়াতাড়ি তাকে দেশে ফিরিয়ে আনা হবে। বিশাল একটা স্বস্তি, এবং বলা যায় যে শেখ হাসিনার অবৈধ শাসনের অন্যতম একটি প্রধান খুঁটি, বা আরো যদি পরিষ্কার করে বলতে হয় যে গুম খুন সহ কিলার বাহিনীর প্রধান বেনজির আহমেদের পতন ঘটলো। এটি শেখ হাসিনার জন্য একটি বড় ধাক্কা। কারণ পুলিশের ইতিহাসে এত বড় ক্রিমিনাল টাইপের কোনো আইজিপি এই পুলিশের প্রধান হিসেবে আসীন হয়নি তার আইজিপি থাকার সময়। এমনকি আইজিপি থেকে অবসরে নেয়ার পর, অর্থাৎ তিনি অবসরে যখন গেছেন, তখনও তার চলাচল ছিল অকল্পনীয় একটা প্রোটোকল, যেটা বর্তমান প্রধানমন্ত্রী যে প্রোটোকল তার থেকেও কয়েক গুণ বেশি। এটা রূপকথার মতন। বাংলাদেশের পুলিশের ইতিহাসে এইরকম বেনজির আহমেদ কখনো জন্ম নেবে না, যে ক্ষমতার প্রতাপ দেখিয়েছে, অপব্যবহার করেছে, এবং মার্কিন নিষেধাজ্ঞা ছিল তার উপর, যে মার্কিন স্যাংশন বাংলাদেশের উপর যে 5-6 জন কর্মকর্তা, 7 জন কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা ছিল, যারা জীবনেও মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না, তার মধ্যে অন্যতম। তখন তিনি র্যাবের ডিজি ছিলেন, এবং ডিজি থাকা অবস্থায় নিশ্চয়ই কক্সবাজারের টেকনাফে একরাম হত্যাকাণ্ডের কথা মনে আছে, তার নির্দেশে র্যাব এই হত্যাকাণ্ড সংঘটিত করেছিল। এছাড়া অসংখ্য নেতা কর্মী, জামাত, হেফাজত, বিএনপির অসংখ্য নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে, এবং বড় ধরনের রাজনৈতিক নিপীড়ন, নির্যাতনের হোতা হচ্ছেন এই বেনজির আহমেদ। তাকে লম্বা সময় ধরে শেখ হাসিনা ক্ষমতায় রেখেছে। গোপালগঞ্জ বাড়ি, গোপালগঞ্জের অর্ধেকের মতো জায়গা বলা যায় যে তার
মানে দুর্নীতির ফলাফল। এবং বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই যেখানে তার শত শত বিঘা জমি নেই। তার বিশাল রিসোর্ট এবং তার ব্যাংক ব্যালেন্স কি পরিমাণ, তার অর্থ সম্পদ ব্যাংকে গচ্ছিত আছে, কি পরিমাণ ফ্ল্যাট, কি পরিমাণ জমির মালিক, এটা একটা ইতিহাস। মানে বেনজির আহমেদকে দিয়ে একটা রীতিমতো একটা সিনেমা তৈরি করা যায়, রীতিমতো একটি রূপকথার মতনই হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো সেই বড় মাপের একটা দুর্বৃত্ত বলা যায় গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। অবশ্যই দুবাই পুলিশকে তো মানে ধন্যবাদ দিতে হবে। বাংলাদেশ পুলিশেরও অনেক একটি সাফল্য যে তারা খুব কারেক্টলি ইন্টারপোলের সাথে যোগাযোগ করেছে, ইন্টারপোলের কাছে দুদকের দায়ের করা মামলা সমস্ত নথিপত্র দিয়েছে এবং সেই অনুযায়ী দুবাই প্রশাসন তাকে ক্ষমা করেনি। এর থেকে বোঝা যায় যে যে যত বড় দুর্নীতিবাজ হোক না কেন এবং যত বছরই বিদেশে পালিয়ে থাকুক না কেন, আলটিমেটলি তাদেরকে সময়ের ব্যবধানে তাদেরকে ধরা হবে এবং তাদেরকে বাংলাদেশ ফেরত পাঠানো হবে। বিশেষ করে টাকা পাচার, দুর্নীতি এবং গুম খুনের সঙ্গে যারা জড়িত এই রাঘব বোয়ালরা কোনোভাবেই ছাড়া পাবে না। অন্তত এই ঘটনা দিয়ে আজকে সেটা প্রমাণ হলো। দর্শক, প্রায় 1 মাস ধরে পুশিন সমস্যা নিয়ে উত্তপ্ত হয়ে আছে দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সম্পর্ক। ধারণা করা হয়েছিল দিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফ এর 4 দিনের বৈঠকে এই সমস্যার একটা শুরু হবে। কিন্তু ভেতরের খবর হলো বৈঠকে সমঝোতা তো দূরের কথা, দুই পক্ষের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। এমনকি ইতিহাসে প্রথমবারের মতো এবারের শীর্ষ বৈঠক শেষে প্রথাগত যৌথ সংবাদ সম্মেলন করেনি কোনো পক্ষই। একদিন পরে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে পুশিন বা পুশব্যাক প্রসঙ্গের কোনো নাম গন্ধ নেই। আবার দিল্লির এই ব্যর্থ বৈঠকের খবরের মধ্যে বাংলাদেশের কর্মস্থলে যোগ দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সীমান্ত পার হয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে বাংলাদেশে ভারত বিরোধী বলে পরিচিতরা প্রশ্ন তুলেছেন। দিল্লিতে শীর্ষ পর্যায়ের বৈঠকে যেমন কোনো আশার আলো দেখা যাচ্ছে না, তেমনি সীমান্তের পতাকা বৈঠকও ব্যর্থ হচ্ছে। ফলে পুশিন চলছে, অনেক মানুষকে শূন্য রেখায় থাকতে হচ্ছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে নতুন করে জামালপুর ও চাপাই নবাবগঞ্জ সীমান্তে পুশিন নিয়ে আতঙ্ক বাড়ছে। প্রশ্ন হলো, সীমান্ত সমস্যা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক কেন ব্যর্থ হলো? শুধু ব্যর্থই নয়, এমন নজির তৈরি হলো যেটি আগে কখনো ঘটেনি। কূটনৈতিক বিশ্লেষকদের সন্দেহ, কূটনীতিতে এমন কিছু অদৃশ্য বিষয় থাকে যেগুলোর সমাধান না হলে দৃশ্যমান সমস্যার সমাধান আসে না। প্রশ্ন, ভারতের কাছে এই মুহূর্তে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে পর্দার আড়ালের ইস্যুগুলো কি? বিশ্লেষকদের আশঙ্কা, দৃশ্যমান সমস্যা বড় হয়ে গেলে কূটনীতি থেকে সেটি রাজনীতিতে টার্ন নিতে পারে, আর তাতে জটিলতা আরো বাড়তে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ইউনূসের আমলের তিক্ত সম্পর্কের পর ধারণা ছিল বিএনপি ক্ষমতায় আসলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন গতি পাবে। শুরুতে কিছুটা ইতিবাচক আভাসও পাওয়া গিয়েছিল, কিন্তু এমন সম্ভাবনার মধ্যে সামনে এলো পুশিন। বিশেষ করে গত মে মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী ঘোষণার পর সীমান্তে উত্তেজনা বাড়ে। গত 8 জুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, সীমান্ত জেলাগুলোতে স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে এখন পর্যন্ত 4800 জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরো 836 জন বর্তমানে বাংলাদেশে ফেরত পাঠানোর অপেক্ষায় আছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির তথ্য অনুযায়ী 2025 সালের মে থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত 8 মাসে 2479 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। শুধু গত কয়েক সপ্তাহে 21টি পুশিন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। বাংলাদেশের এই বাহিনীটির সাথে স্থানীয় বাসিন্দা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও পুশিন ঠেকাতে কাজ করছে। গত 8 জুন থেকে 11 জুন 4 দিন ব্যাপী ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় 57তম বিজিবি বিএসএফ ডিজি বা মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার বাংলাদেশের ক্ষমতায় আসার পর ও পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের পর এটি ছিল বিজিবি বিএসএফ এর প্রথম বৈঠক। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গত 6 জুন ঢাকায় সাংবাদিকদের জানিয়েছিলেন, বিএসএফ এর পুশিন ও সীমান্তে গুলি চালানোর ঘটনাগুলো বিজিবি বৈঠকে তুলবে, কিন্তু 4 দিনের এই শীর্ষ পর্যায়ের বৈঠকে পুশিন ইস্যুতে কোনো সমঝোতা হয়নি। বরং একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বৈঠকে দুই পক্ষের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা গেছে। এমনকি বৈঠক শেষে প্রচলিত যৌথ সংবাদ সম্মেলন করা হয়নি। দর্শক, দুই দেশের মধ্যে ডিজি স্তরের সীমান্ত বৈঠক 1975 থেকে 1992 সাল পর্যন্ত প্রতি বছর অনুষ্ঠিত হতো। তবে 1993 সালে এটিকে বছরে 2 বার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। একবার নয়াদিল্লি ও একবার ঢাকা, এভাবে এই বৈঠক হয়ে থাকে। বিএসএফ বিজিবি সর্বশেষ বৈঠক হয়েছিল 2025 সালের আগস্টে ঢাকায়। তখন বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল। তখনও যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এবারের শীর্ষ বৈঠক শেষে প্রথাগত যৌথ সাংবাদিক সম্মেলন করেনি কোনো পক্ষই। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। এমনকি যৌথ বিবৃতি প্রকাশ করতেও অপেক্ষা করতে হয়েছে পরদিন সকাল পর্যন্ত। আর সেই বিবৃতিতেও পুশিন বা পুশব্যাক প্রসঙ্গের কোনো উল্লেখ নেই। প্রশ্ন হলো, গত কয়েক সপ্তাহ ধরে যে পুশিন সীমান্তের সবচেয়ে বড় ইস্যু, সেটি নিয়ে কোনো শব্দ কেন বিবৃতিতে রাখা হয়নি?
বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, বৈঠকে এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ছিল স্পষ্ট। বিএসএফ এর দাবি, যাদের সীমান্তে পাওয়া যাচ্ছে তাদের অনেকেই নিজেদের বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন এবং তারা অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। পশ্চিমবঙ্গের ধরপাকড় শুরু হওয়ার পর তারা ফিরে যেতে চাইছেন। ফলে বাংলাদেশের নাগরিকদের ফিরে নিতে ঢাকার আপত্তি কেন, সে প্রশ্ন তুলেছে ভারতীয় বাহিনী। বিএসএফ এর যুক্তি হলো, বাংলাদেশ তার নাগরিকদের ফেরত নিতে সহযোগিতা না করায় তাদের পুশব্যাক করতে বাধ্য হতে হচ্ছে। অবশ্য বাংলাদেশের বিজিবি ভারতীয় বাহিনীর এমন অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, কোনো ব্যক্তিকে অবৈধ বিদেশি হিসেবে শনাক্ত করা হলে তাকে ফেরত পাঠানোর জন্য নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি থাকে। সেই প্রক্রিয়া অনুসরণ না করে গোপনে ও জোরপূর্বক সীমান্ত দিয়ে মানুষ ছেড়ে দেওয়ার চেষ্টা আন্তর্জাতিক রীতি ও দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী। বিজিবির পক্ষ থেকে আরো বলা হয়েছে, যাদের সীমান্তে পাঠানো হচ্ছে তারা সবাই বাংলাদেশের নাগরিক, এমন নিশ্চয়তা ভারত দিচ্ছে না। তাদের পরিচয় বা নাগরিকত্ব সংক্রান্ত তথ্য ভাগাভাগি করা হচ্ছে না। ফলে যাচাই বাছাই ছাড়া কাউকে ফেরত নিতে রাজি নয় বাংলাদেশ। এখানে ভারত পাল্টা অভিযোগ করছে। এর মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 2 দফা বলেছেন, নাগরিকত্ব যাচাই সংক্রান্ত 2862টি আবেদন বাংলাদেশের কাছে ঝুলে আছে। কিছু আবেদন 5 বছর বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বিএসএফ এর ভাষ্য, মাসের পর মাস কিংবা বছরের পর বছর কাউকে জেল বা হোল্ডিং সেন্টারে রেখে দেওয়া সম্ভব নয়। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, পুশি সমস্যার সমাধানের জন্য ভারতকে 12 থেকে 13টি কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে। এদিকে শুধু দিল্লির বৈঠকই ব্যর্থ হয়নি, পাশাপাশি সীমান্তের ফ্ল্যাগ মিটিংয়েও কোনো কাজ হচ্ছে না। ডেইলি স্টার খবরে বলা হয়েছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুরে ভারত বাংলাদেশ সীমান্তের শূন্য রেখায় একদিন ও রাত পার করা 12 নারী পুরুষ শিশুর বিষয়ে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত আসেনি বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে। একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নতুন করে চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর সীমান্তে পুশিন আতঙ্ক দেখা দিয়েছে। এই পুশিন সমস্যা নিয়ে দুই দেশের সীমান্তে যখন উত্তেজনা চলছে, তার মধ্যে 12 জুন বাংলাদেশের কর্মস্থলে যোগ দিয়েছেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছেন। বলেছেন, দুই দেশের জনগণের জন্য যা ভালো হয় আগামী দিনে তাই করা হবে। অবশ্য তার এই বক্তব্য নিয়ে বাংলাদেশে ভারত বিরোধী বলে পরিচিত শিবিরগুলোতে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। 13 জুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ডক্টর শফিকুর রহমান এই কথা লেখেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে লেখেন, ভারত বাংলাদেশ এক হয়ে যাওয়া বলতে হাই কমিশনার কি বোঝাতে চেয়েছেন তা তার কাছ থেকে স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত। একদিকে সীমান্তে উত্তেজনা এবং সেটি শুরু হওয়ার কোনো আশারও দেখা যাচ্ছে না, অন্যদিকে ভারতীয় হাই কমিশনার আসতে না আসতেই বিরোধীরা ব্যাখ্যা চাওয়া শুরু করেছেন। সব মিলিয়ে বিশ্লেষকরা মনে করছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন করে অগ্নি পরীক্ষার মুখোমুখি হয়ে পড়েছে। কারণ সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অতীতের যে কোনো সময়ের তুলনায় আলাদা। দর্শক, বাংলাদেশের সঙ্গে ভারতের 5টি রাজ্যের মোট স্থল সীমান্ত প্রায় 4156 কিলোমিটার। এটি বিশ্বের 5ম দীর্ঘতম স্থল সীমান্ত। এই 5 রাজ্যের মধ্যে সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে, যার দৈর্ঘ্য প্রায় 2217 কিলোমিটার। আগে যেখানে সীমান্ত উত্তেজনা মূলত অনুপ্রবেশ, চোরাচালান কিংবা সীমান্ত হত্যাকে কেন্দ্র করে দেখা যেত, সেখানে এখন শূন্যরেখা ক্রমেই মানবিক ও কূটনৈতিক সংকটের নতুন মঞ্চে পরিণত হচ্ছে। বিশ্লেষকদের মতে এই সংকটের পেছনে অন্তত 3টি বড় কারণ রয়েছে। প্রথমত, জাতীয়তা যাচাইয়ের সংকট। সীমান্তে আনা ব্যক্তিদের প্রকৃত পরিচয় নির্ধারণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারত কাউকে বাংলাদেশি দাবি করলেও বাংলাদেশ প্রমাণ চায়, আবার অনেকের কাছেই কোনো বৈধ পরিচয়পত্র থাকে না, ফলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ত, দ্বিপক্ষীয় প্রক্রিয়ার ভিন্ন ব্যাখ্যা। বাংলাদেশের মতে যাচাই ছাড়া কাউকে সীমান্তে পাঠানো বিদ্যমান প্রটোকলের লঙ্ঘন। ভারতের মতে তারা নিজস্ব আইনি কাঠামো অনুসরণ করছে এবং বাংলাদেশকে যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। এই ব্যাখ্যাগত পার্থক্য কূটনৈতিক অচলাবস্থাকে আরো জটিল করছে। তৃতীয়ত, রাজনৈতিক প্রভাব। সীমান্ত ইস্যু এখন আর শুধু সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। সীমান্তবাসীরা প্রতিরোধে অংশ নিচ্ছেন, রাজনৈতিক দলগুলো কর্মসূচি দিচ্ছে। একই সময় ভারতে অবৈধ অভিবাসন প্রশ্নটি জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। ফলে প্রশাসনিক ও মানবিক সমস্যা ক্রমশ রাজনৈতিক মাত্রা পাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সীমান্তে আকস্মিক সংঘর্ষ, শূন্যরেখায় আটকে পড়া নারী শিশুদের মানবিক বিপর্যয় এবং ঢাকা দিল্লি সম্পর্কে নতুন করে অবিশ্বাসের পরিবেশ তৈরি হতে পারে। বিশেষ করে পুশিন, সীমান্ত হত্যা, কাঁটাতারের বেড়া এবং রোহিঙ্গা সংকট যখন একই সময় আলোচনায় আসে, তখন যে কোনো ছোট ঘটনা দ্রুত বড় কূটনৈতিক সংকটে রূপ নিতে পারে। দিল্লি বৈঠকের পর এটি পরিষ্কার, এই সংকটের সমাধান সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক থেকে আশা করা ভুল। কারণ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী আসলে নিজ নিজ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। ফলে রাজনৈতিক পর্যায়ে সমাধান না এলে সীমান্তে অচল অবস্থা কাটবে না। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, সীমান্তে এই যে পুশিন সমস্যা, এটি প্রকাশ্যে বড় সমস্যা হিসেবে দেখা গেলেও এই সমস্যার সমাধান লুকিয়ে আছে অন্য কিছু ইস্যুর উপর। ভারতে অনেকদিন কাজ করেছেন এমন একজন বাংলাদেশি কূটনীতিক বলছেন, কূটনৈতিক ভাষায় এই পরিস্থিতিকে বলা হয় লিঙ্কেজ ডিপ্লোম্যাসি।
যার অর্থ হলো দৃশ্যমান এই সমস্যার সমাধানের পেছনে অদৃশ্য এমন কিছু ইস্যু থাকে যেগুলো সমাধান না হলে আশার আলো দেখা যাবে না। এই কূটনৈতিক পুঁশি সমস্যাটিকে পেরিফেরাল বা পার্শ্ব ইস্যু হিসেবেই দেখছেন এবং আর নেপথ্যের দৃশ্যমান সমস্যাগুলোকে দেখছেন কোর ইস্যু বা মূল সমস্যা। প্রশ্ন হলো সেই কোর ইস্যুগুলো কি যেগুলো নিয়ে দুপক্ষের কেউ মুখ খুলছে না? একটি সূত্র বলছে বাংলাদেশের কাছে ডিসেম্বরের মধ্যে গঙ্গা পানি চুক্তি একটি বড় ইস্যু, আর ভারতের কাছে তারেক রহমানের বিদেশ সফর এবং বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চালু করা এই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখতে পেলেন সম্পূর্ণ ভিডিওগুলো। এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।